দর্শক, আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। চট্টগ্রামে এসওসিএল এর অনিয়ম দুর্নীতির তদন্তে দুদক, মিলেছে ভয়াবহ কারসাজির প্রমাণ। যমুনা টিভির 360 ডিগ্রির অনুসন্ধানী প্রতিবেদনের পর অভিযান। ডেইলি ওয়াইজেস যে রেকর্ডপত্র চেয়েছি সেগুলো আমরা চেক করে দেখব। বান্দরবানে গহীন জঙ্গলে মিলল খিয়াং নারীর মরদেহ। তদন্ত করছে পুলিশ। জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। আরও 4টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। ভার্চুয়ালি যুক্ত ছিলেন অভিযুক্ত। দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। রাষ্ট্রায়ত্ত স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড এসওসিএল এ বছরের পর বছর ধরে অনিয়ম দুর্নীতি লুটপাটের তদন্তে নেমেছে দুদক। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ভয়াবহ দুর্নীতির বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করেছে দুদক। এর আগে এলপি গ্যাস কোম্পানিতেও অভিযান চালায় একই টিম। যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রির অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর অভিযানে নামে দুদক। সিলিন্ডারজাত সরকারি গ্যাস বিক্রয়ে ভুয়া পরিবেশকের নামে গ্যাস বরাদ্দ দিয়ে অর্থ আত্মসাৎ সহ বহুমুখী অনিয়ম দুর্নীতি লুটপাটের আখড়া হিসেবে পরিচিত এসওসিএল প্রতিষ্ঠানটির বিক্রয় শাখার সাবেক সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম মীর সহ সংঘবদ্ধ সিন্ডিকেটের কারসাজি নিয়ে গেল 25 এপ্রিল অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি। এরই প্রেক্ষিতে অবশেষে মঙ্গলবার সকালে চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় এসওসিএল এর কার্যালয়ে অভিযান চালায় দুদক। এ সময় গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাধা দেয় প্রতিষ্ঠানটির কর্মীরা। প্রায় 2 ঘন্টা নথিপত্র যাচাই বাছাই করে ভয়াবহ অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ পায় দুদকের অভিযান টিম। দেখা যায় এসওসিএল এর 366 ডিলারের মধ্যে 60 জনের বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নেই। তারপরও তাদের নামে গ্যাস সিলিন্ডার বরাদ্দ করা হয়। পূর্বতন যারা এমডিতে ছিল তাদের নাকের ডগায় তো ঘটেছে বিষয়গুলো, সেগুলো আমরা দেখব। মূলত সেলস ডিপার্টমেন্ট এখানে জড়িত আছেন আর কি। সে 80টা প্রতিষ্ঠানের অথরাইজেশন কিভাবে পায়? অবশ্য ওদের ডিলারশিপ নীতিমালাও নাই, অবশ্য এখানে ওনারা দেখাইতে পারে নাই। বছরের পর বছর লাগামহীন দুর্নীতির বিষয়ে এসওসিএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা সহ প্রতিষ্ঠানের কেউ কথা বলতে রাজি হননি। এর আগে সকালে একই এলাকায় এলপি গ্যাস লিমিটেডে অভিযান চালায় দুদক। সরকারি এই প্রতিষ্ঠানটি থেকে পদ্মা, মেঘনা, যমুনা ও এসওসিএল গ্যাস সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। বাংলাদেশ বিপিসিরও একটা এখানে গাফিলতিও আছে, যেমন হচ্ছে সরকারি যে গ্যাস আমরা বাজারে যাচ্ছে সেই বাজারটা মনিটরিং তারা ঠিকঠাক মতো করতেছে না। আমরা মান্থলি এবং ডেইলি ওয়াইজেস যে রেকর্ডপত্র চেয়েছি সেগুলো আমরা চেক করে দেখব। তার কমিশন আছে 30 টাকা 40 টাকা, সে 30টা 40টা নিয়ে সে কীভাবে ব্যবসা করবে? সেই ক্ষেত্রে ডিলাররা কী করে? দেখা যায় যে 10 জন 20 জন ডিলার না নিয়ে একজনকে দিয়ে দিচ্ছে, এইভাবে হচ্ছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। বান্দরবানে গহীন জঙ্গলে মিলল খিয়াং নারীর রক্তাক্ত মরদেহ। প্রতিদিনের মতো জুম চাষ করতে গিয়েছিলেন তিনি। মরদেহে আঘাতের ক্ষতচিহ্ন দেখে স্থানীয়রা ধর্ষণের পর হত্যা বলে সন্দেহ প্রকাশ করলেও তেমন আলামত মেলেনি বলছে প্রশাসন। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন, তবে এখনো ধরা পড়েনি কেউ। সোমবার সকালে জুম চাষের জন্য পাহাড়ে গিয়েছিলেন 29 বছর বয়সী নারী চিংমা খিয়াং। তার বাড়ি থানচি উপজেলার 3 ইউনিয়নের মংখইপাড়ায়। বিকেলেও বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে বের হন। পরে জুমক্ষেত থেকে 40 গজ দূরে জঙ্গলের ভেতরে ঝিরির পাশে ওই নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, মরদেহে আঘাতের চিহ্ন ছিল। শরীরে জামাগুলো নাই, মাথাটা তো ফেটে গেছে, চোখও তো একেবারে একটা বের হয়ে গেছে, ওই যে পাথরে মেরে দিছে। অলঙ্ক অবস্থা হয়ে গেছে, ওখানে দেখা যাচ্ছে। দেখে সব আমরা মনে করি যে ধর্ষণের
হাতে পড়ছে, রক্তাক্ত অবস্থা, মাথা মনে হয় ইটে মারছে আর কি, পেটে ফেলছে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানচি থানায় মামলা করেছেন। ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হয় মর্গে। বিচারে আইনের ব্যবস্থা আনা হোক, আমরা সেটাই সুষ্ঠু বিচার চাচ্ছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা দোষী ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমরা প্রার্থনা করি। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হলে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসন ও পুলিশ। স্থানীয়রা সংঘবদ্ধ ধর্ষণের সন্দেহ প্রকাশ করলেও তেমন আলামত মেলেনি দাবি প্রশাসনের। সুষ্ঠু তদন্ত হবে এবং এটি যদি কেউ হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে অবশ্যই যারা হত্যাকারী তাদের আমরা সুষ্ঠু বিচারের আওতায় আনবো। এটা ধর্ষণ হয়েছে কিনা সেই ব্যাপারে ডাক্তারের কাছে ওপিনিয়ন চাওয়া হয়েছে। ডাক্তার এটা ফিজিক্যালি এক্সামিন করে এটা রিপোর্টটা দিতে পারবে। ফেসবুকে যেটা দিচ্ছে সেটা কিন্তু অনুমান নির্ভর। এই জন্যই ঘটনাস্থল থেকে যদি যে তথ্যটা পাওয়া যাবে আমি মনে করবো যে ওটাই রিয়েল তথ্য। এদিকে খেয়াং নারীকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার দিনভর বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। খুনিকে দ্রুত গ্রেফতারের দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাটিং মারমা। বাটিং, একটু জানতে চাই এখন পর্যন্ত কোনো অপরাধী শনাক্ত করা গেছে কিনা, আর পুলিশ এই বিষয়ে কি বলছে? হ্যাঁ, আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি যে গতকালকে যে ঘটনা সেটি সকাল 7টা থেকে 3:30টার ভিতরে যে ঘটনাটি ঘটে থানচিতে, ঘটনাটি ঘটার পরে যখন যে নারী খ্যাং নারী চিমরাও জিউমে গিয়েছিল, না ফেরার পরেই লোকজন খোঁজাখুঁজির পরে মূলত তার লাশটি পাওয়া যায়। তো লাশটি পাওয়ার পরে আমি সাধারণ জনগণের সাথে জিজ্ঞেস করছি, তাদের সাথে কথা বলছি যে বিবস্ত্র অবস্থায় এবং মাথায় আঘাতপ্রাপ্ত। তো তারা কিন্তু স্বাভাবিক সাধারণ মানুষ মনে করছে যে তাকে হয়তো ধর্ষণের পর আঘাত করে হত্যা করা হয়েছে বা হত্যা করে ফেলে দেওয়া হয়েছে। তবে আমরা এই বিষয়ে পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ প্রশাসন কিন্তু ঘটনা শোনার সাথে সাথে কিন্তু সেই দুর্গম এলাকায় অর্থাৎ থানচি থেকে প্রায় 35 কিলোমিটার দূরে সেই দুর্গম এলাকায় গিয়ে তারা এই লাশটি উদ্ধার করার পর তারা প্রাথমিক সুরাত হলে কিন্তু ধর্ষণের আলামত তেমন পাওয়া যায়নি। যদিও বা বলেছেন যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা আজকে এসপির সাথে কথা বলছি, সংবাদ সম্মেলনে এই বিষয়টি তুলে আসছে। এবং এই ঘটনাটি যেহেতু সকাল থেকে এবং ওই যে বিকাল পর্যন্ত ঘটনা, এবং ওই আশেপাশে কিন্তু তেমন কোনো পাড়া বা কোনো প্রতিবেশীর জুম ঘটছে না, যার কারণে আসলে ঘটনাটি কারা ঘটেছে এই বিষয়ে এখনও কাউকে শনাক্ত করতে পারে নাই। তবে পোস্টমর্টম করার পরে, পোস্টমর্টম করা শেষ, এই পোস্টমর্টম রিপোর্ট পেলে হয়তো তদন্ত আরও অগ্রগতি পাবে এবং তারা ভালো মতো একটা রিপোর্ট পেলে তারা হয়তো এই বিষয়টি জানতে পারবে বলে আমাদেরকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। এবং তারা আগামীকালও এই ঘটনাস্থলে যাবেন, একটা উচ্চ পুলিশের তদন্ত টিম, এবং তদন্ত টিম গিয়ে ওখানে আসলে ঘটনার বিষয়টি তারা পরিষ্কার জানার জন্য চেষ্টা করবেন এবং আমাদেরকে প্রয়োজনে আবার ব্রিফ করবেন বলে জানিয়েছে। বাটিং, আপনাকে ধন্যবাদ। আরও 4 মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার আবেদন মঞ্জুর করেছে আদালত। আজ সকাল 10:30টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিনের আদালতে কোতোয়ালি থানার 4টি মামলায় চিন্ময়কে আসামি হিসেবে গ্রেফতার আবেদন করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও তদন্তকারী কর্মকর্তার মামলায় তার সম্পৃক্ততার কথা জানান। এ সময় চিন্ময়কে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়। পরবর্তীতে গ্রেফতার আবেদন মঞ্জুর করে বিজ্ঞ আদালত। আদালত রাষ্ট্রপক্ষ এবং তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শোনার পরবর্তী সময়ে আদালত ইসকন নেতা চিন্ময়কে ভার্চুয়ালি সংযুক্ত করেন। তার আইডেন্টিফাই নিশ্চিত হন, সেও তার বক্তব্য প্রকাশ করেন। উভয় পক্ষের বক্তব্য এবং শুনানি অন্তে আদালত 4 মামলায় ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। চট্টগ্রামে স্কুল ছাত্রকে ডেকে নিয়ে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে সহপাঠী ও স্বজনরা। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে তারা এই হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে তদন্ত শেষে দ্রুত বিচার কার্যক্রম শুরুর দাবি জানান। সন্তান হত্যায় জড়িতদের শাস্তি চান নিহত ছাত্রের বাবা মা। সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করে নিহত রাহাত খানের সহপাঠীরা।
সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ে 7ম শ্রেণীর এই ছাত্র কিশোর গ্যাং কালচারের বলি উল্লেখ করে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। কিশোর গ্যাং যে দিন দিন বাড়ছে বাংলাদেশে, এটা আমার সমাজে খুব খারাপ একটা প্রভাব পড়বে। দেশের ভবিষ্যৎকে আমরা কিশোর গ্যাং কালচারের কারণে, তাদের কিশোর সহপাঠীর কুচক্রের কারণে হারিয়ে ফেললাম। আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক। কিশোর গ্যাংয়ের মধ্যে না থাকলে এই ধরনের কোনো কিছু হতো না। আমরা মূলত চাচ্ছি তাদের একটা সুষ্ঠু বিচার হোক। প্রতিষ্ঠানের নামও খারাপ হচ্ছে, সাথে আমাদের একটা বৈবিধ্য সৃষ্টি হয়েছে সবার মাঝে। কারণ আমরা চাই যেন এটা সুষ্ঠু বিচার। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় এবং বিদ্যালয়ে শোকের ছায়া। মেধাবী ছাত্র এবং খুদে ক্রিকেটারের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না শিক্ষকরাও। সঠিক বিচারটা চাই। সে মারলো আমাদের ছাত্র না, কোনো খুনি আমাদের ছাত্র হতে পারে না। দোষী সাব্যস্ত হলে তাকে বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী যেটা সর্বোচ্চ শাস্তি আছে, আমি সেই সর্বোচ্চ শাস্তি কামনা করি। অনেক সময় ডাইভার্ট হয়ে যায় অনেক দিক থেকে, এই ডাইভার্ট যেন না হয়, যথাযথ বিচার যেন হয় এবং সত্যিকার ঘটনাটা উদ্ঘাটন যেন হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত রাহাতের মা বাবা ও স্বজনরা। স্কুলের বেঞ্চে বসা নিয়ে বাকবিতণ্ডার জেরে কিশোর গ্যাং সদস্যরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তাদের। আমার ছেলেকে তো আমি ফিরে পাবো না, যাতে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। ওরা বের হয়ে না হলে আরো কত মায়ের বুক খালি করবে। আমি কারেন্ট বাঁচবো, আমার একটা সন্তান, আমার আশা ভরসা সব ওনার উপর। ওরা যদি বাঁচে থাকে আমার বুক খালিকে চার অন্য মায়ের বুকও খালি করতে পারে। আমাদের ছেলে হারিয়েছি, আমাদের বুক খালি করেছে। আমরা চাই আমাদের মতো যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। তাদেরকে যদি ছোট বলে শাস্তি থেকে বিলুপ্ত করা হয় তাহলে আমরা অনেক রাহাতকে হারাবো। একটা উদীয়মান ক্রিকেটারকে হারাইছি আমরা আমার ভাইকে হারাইছি। আমরা চাই না আমাদের মতো আর কেউ তাদের ভাই হারাক। গেল 29 এপ্রিল হামিদচর এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে রাহাত খানকে স্কুল থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন সহপাঠী। 16 ঘন্টা পর কর্ণফুলী নদীতে পাওয়া যায় তার মরদেহ। এ ঘটনায় রাহাতের বাবার দায়ের করা মামলায় 4 সহপাঠীকে গ্রেফতার করে পুলিশ। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। মাওলানা রইসউদ্দিন হত্যার বিচারের দাবিতে কালো পতাকা মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শুরু হওয়া মিছিলটি জামাল খান মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতারা বলেন, রইস হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে। এই হত্যার ঘটনা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হলে তা মেনে নেবে না দেশবাসী। গত সোমবার দেশব্যাপী সংগঠনটির অবরোধ কর্মসূচিকে বিতর্কিত করতে অনুপ্রবেশকারীরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে বলে দাবি করেন বক্তারা। বলেন, নগরীর মুরাদপুরে হেমলেট বাহিনী বিশৃঙ্খলা করলেও পুলিশ আহলে সুন্নাত ওয়াল জামাতের 27 নেতাকর্মীকে গ্রেফতার করে। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে সোমবারের ঘটনায় নগরীর পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় 2টি মামলাও দায়ের করে পুলিশ। যাদেরকে আসামি করা হয়েছে দ্রুত সে আসামিদেরকে গ্রেফতার করবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ দেশের সকল প্রশাসনকে আমরা সেই ক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানাই। বেকারত্ব দূরীকরণে আইটি সেক্টর বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। নগরীর চকবাজারে জিএমআইটি আয়োজিত প্রযুক্তি বিষয়ক দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। তথ্য প্রযুক্তি খাতের বিকাশ হলে কর্মসংস্থান বাড়বে উল্লেখ করে তরুণদের দক্ষতা বৃদ্ধির উপর জোর দেন সিটি মেয়র। পরে তিনি ওয়েব ডেভেলপমেন্ট ও সাইবার সিকিউরিটি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় জিএমআইটি চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী 10 মে ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে সমাবেশ উপলক্ষে চট্টগ্রামে প্রস্তুতি সভা করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। নাসিমন ভবন মাঠে এই সভায় নেতারা জানান, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে পুরো বিভাগের নেতাকর্মীরা অংশ নেবে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনকে এগিয়ে নিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, বেলায়েত হোসেন বুলু, জমির উদ্দিন নাহিদ সহ নেতারা বক্তব্য রাখেন। নতুন করদাতা শনাক্তকরণ, আয়কর রিটার্ন দাখিলে স্পটে কর নির্ধারণ কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামের উপজেলা পর্যায়ে। রাউজানের পাহাড়তলী বাজার থেকে শুরু হয় এই কার্যক্রম।
চট্টগ্রাম কর অঞ্চলে রাউজান সার্কেলের উদ্যোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পিএসআর এবং রিটার্ন যাচাই করেন কর্মকর্তারা। পরে 50 জন ব্যবসায়ীকে সনদ প্রদান করা হয়। করদাতা বাড়াতে এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান ব্যবসায়ীরা। এ সময় কর কমিশনার মঞ্জুর আলম ও শহীদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন ধন্যবাদ সবাইকে।